বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আগে কিছু কমেন্ট আসতো, এখন কমেন্ট আসাও বন্ধ হয়েছে। তো যাই হোক, আপনারা মতামত জানাবেন, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও জানাবেন। অনেক সময় আমরা অহেতুক বকবক করি মনে হয় আপনাদের, কিন্তু অনেক কথা আছে যেগুলো বলার প্রয়োজন বলে আমরা মনে করি, সেটা আমরা বলার চেষ্টা করি। যতটুকু পারি কণ্ঠস্বরকে জোরালো করে রাখার চেষ্টা করি, নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখলেন যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপের কাছে শেষ পর্যন্ত কলকাতা পুলিশকে নথি স্বীকার করতে হলো। কি নথি স্বীকার করলো? জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল যে ফিয়াস লেনের তাদেরকে যেভাবে আটকে দেওয়া হয়েছে এই ব্যারিকেড ভাঙতে হবে, এই ব্যারিকেড খুলে দিতে হবে, খুলে দিয়ে তাদেরকে বেন্টিং স্ট্রিটের মুখ পর্যন্ত যাওয়ার অনুমতি দিতে হবে। বেন্টিং স্ট্রিটের মুখ মানেই হচ্ছে লালবাজারের মুখ, অর্থাৎ লালবাজারের যে সদর দপ্তরটা রয়েছে, পুলিশের সদর দপ্তর লালবাজারের যে ক্রসিংটা, ওই ক্রসিংটাই হচ্ছে বেন্টিং স্ট্রিট। তো এখান পর্যন্ত যেতে দেওয়ার কথাটাই হচ্ছে, ওটা হচ্ছে রাস্তার নাম হচ্ছে বেন্টিং স্ট্রিট। তো ওখান পর্যন্ত যাওয়ার অর্থই হচ্ছে লালবাজারে চলে যাওয়া। এটা নিয়ে গতকাল থেকে টানাপোড়েন চলছিল। প্রথম কথা ছিল যে পুলিশ কমিশনারকে আমাদের সামনে আসতে হবে। দ্বিতীয় কথা ছিল পুলিশ কমিশনার যদি না আসতে পারেন তাহলে আমাদেরকে অত দূর পর্যন্ত, অর্থাৎ বেন্টিং স্ট্রিটের মুখ পর্যন্ত, ক্রসিং পর্যন্ত যাওয়ার অনুমতি দিতে হবে। শেষ পর্যন্ত 22 ঘন্টা পরে ছাত্রদের কাছে নথি স্বীকার করতে হলো কলকাতা পুলিশকে। বলা যেতে পারে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে এই ঘটনা এই প্রথম বলে আমাদের মনে হয়েছে। কারণ কলকাতা পুলিশ আন্দোলনকারীদের চাপে শেষ পর্যন্ত ব্যারিকেড খুলে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং তারা গেলেন। সেখান থেকে তারা 22 জন প্রতিনিধি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলেন। শিকল ভাঙা হলো। শিকল ভাঙার পর 22 জন প্রতিনিধি পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় বসলেন। পুলিশ কমিশনারের যা হয় আর কি, তিনি যা বলেন, তিনি বলেছেন যে কথাগুলো আপনারা এতক্ষণে সংবাদ মাধ্যমের দৌলতে জেনে গেছেন, যে টিভির দৌলতে জেনে গেছেন। সেখানে যারা আন্দোলনকারী ছাত্র সমাজ বা ছাত্র বা জুনিয়র চিকিৎসকদের দল, তারা গিয়ে প্রশ্ন করেছিল যে আপনি আপনার কাজে কি সন্তুষ্ট? আপনি যে কাজটা করেছেন এই আরজিকরের ঘটনা ঘটার পর থেকে, তাতে কি আপনি সন্তুষ্ট? তিনি উত্তরে বলেছেন যে আমি সন্তুষ্ট এবং আমি নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহাল এবং সেই কাজটা যথাযথভাবে পালন করেছি। যদি আমার কাজে অসন্তুষ্ট হয়, কর্তৃপক্ষ যদি আমাকে সরিয়ে দিতে চান, তাহলে আমি হাসি মুখে সরে যাব। দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুড়ে দিলেন পুলিশ কমিশনার। ইঙ্গিতটা স্পষ্ট যে আমি যা কিছু করেছি সবটাই পুলিশ কমিশনার হিসাবে যা কিছু করেছি সবটাই ছিল উপর মহলের নির্দেশ, অর্থাৎ কর্তৃপক্ষের নির্দেশ। কর্তৃপক্ষ বলতে এখানে দুটো মানুষকে বোঝানো হয়। একটা হচ্ছেন হোম সেক্রেটারি, যিনি পুলিশ কমিশনার উপরে বসে আছেন, তার উপরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিবের ক্ষমতা কতটা সেটা আমরা জানি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে স্বরাষ্ট্র সচিবকে ভাবতে হবে এটা বলা যাবে না। অর্থাৎ স্বরাষ্ট্র সচিব যা করবেন সেটা মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই করে থাকেন, এটাই চিরাচরিত প্রথা। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে কলকাতা পুলিশের এতখানি ব্যর্থতার পরেও কেন পুলিশ কমিশনারকে ওই পদে বসিয়ে রাখা হলো এবং 1 মাস অতিবাহিত হতে চলেছে। রিজওয়ানুর কাণ্ডের সময় প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিল, 1 মাস পরেই সরানো হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য সরিয়েছিল, কিন্তু হাতের তাস তখন বাইরে চলে গেছে।
আন্দোলনকারী ছাত্রদের কাছ থেকে শিক্ষা নিয়ে এটাই স্পষ্ট হয়েছে যে আন্দোলন যদি অরাজনৈতিক হয়, পতাকা যদি অরাজনৈতিক হয়, সেই আন্দোলনের কাছে মাথা নত করতে হবে। যত বড়ই স্বৈরাচারী শাসক হয় তাকে করতেই হবে। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন একটা বার্তা দিয়েছেন এই বাংলার সাধারণ নাগরিকদের কাছে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, আপনাদের জয় সুনিশ্চিত। এই রাজনৈতিক দলগুলোর পাল্লায় পড়বেন না। রাজনৈতিক দলগুলোর পাল্লায় পড়লে শেষ হয়ে যাবেন, আন্দোলন দাঁড়াবে না। আপনারা জানেন যে আরজি করের ঘটনা নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সজাগ ছিলেন যাতে কোনো আন্দোলন না হয় এবং যাতে তার বাবা মা বিষয়টিকে নিয়ে খুব বেশি উচ্চাবাচ্য না করে। তার জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলেন এবং সব কিছুই একটা মসৃণ গতিতে চলছিল। বাদ সাধলো একটা জায়গাতেই, সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পর তাকে পুনরায় অধ্যক্ষ হিসাবে ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠল, মুখ্যমন্ত্রীর ইচ্ছা নিয়ে প্রশ্ন উঠল এবং কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হলো সেটা নিয়েও প্রশ্ন উঠল। 1 নম্বর ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় নম্বর যে ভুলটা হলো 14ই আগস্ট আরজি করের রাত দখলের দিন, মেয়েরা রাতের দখল নিক যে স্লোগান দিয়ে মেয়েরা কলকাতা শহরে মিছিল করেছিল বা রাত দখল করেছিল, তো সেই দিনের ঘটনা, সেই দিন রাতে যে ঘটনাটা ঘটালো কলকাতা পুলিশের চোখের সামনে আরজি কর মেডিকেল কলেজে, তার দায় কি পুলিশ কমিশনারের ছিল না? মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া, সরার নেই। পরিণতি কি হবে আর কি হবে না সেটা ভবিষ্যৎ পড়বে। তবে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জায়গা থেকে সেফগার্ড খেলেন। একটা হচ্ছে এই রাজ্যে বাম কংগ্রেস বহু চেষ্টা করছে, তারা উঠে আসতে পারছেন না। দ্বিতীয়ত বিজেপি লাফাচ্ছেন, বিজেপির বিরোধী দলনেতা লাফিয়ে লাফিয়ে ঘুরছেন, সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছেন, আসলে আরএসএস চাইছেন মমতাই টিকে থাকুক। আজই তো মঙ্গলবার সকালে আরএসএস এর প্রধান মুখপাত্র তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক, এটা আরএসএস চায় না। অর্থাৎ আরএসএস যখন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি না করার পক্ষে মত দেন, তখন আপনারা বলুন এই যারা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে গিয়ে 356 ধারা মানে দাবি করেন, নরেন্দ্র মোদীর মাথায় কটা মাথা আছে আরএসএসকে অগ্রাহ্য করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবেন? করতে পারবেন? করতে পারবেন না। কারণ আরএসএস স্পষ্ট ভাষায় বলে দিন, যদিও গণতন্ত্রের কথা বলেছেন, অনেক গণতন্ত্রের কথা এখন আরএসএস শোনাচ্ছেন, তিনি বলছেন, আরএসএস এর নেতা বলেছেন যে গণতন্ত্রের স্বার্থে এ ধরনের কাজ করা ঠিক নয়, কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া ঠিক নয়। কিন্তু বলুন তো, নির্বাচিত সরকারকে কিনে নিয়ে রাতারাতি বিজেপি সরকার করা যায়, তা নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার অপরাধটা কোথায়? আসলে সবটাই হচ্ছে আইওয়াস। একটা কথা মনে রাখবেন, বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিট ওপিট হয়ে গেছে পশ্চিমবাংলায়। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সেফ গার্ডে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুই হবে না। নির্যাতিতার বিচার হবে কি হবে না সেটাই এখন আমাদের সামনে বড় প্রশ্ন। সিপিএম এবং বামেরা চেষ্টা করছেন অনেকটাই আন্দোলনকে গতি পাওয়ানোর জন্য, কিন্তু তাদের সেই আন্দোলনের গতি কতটা আসবে জানি না। মিডিয়া হাউসগুলো তার দায়িত্ব পালন করছে না সঠিকভাবে। মিডিয়া হাউসগুলো মিথ্যা খবরকে প্রোপাগান্ডা দেওয়ার জন্যই বসে আছে। কে বলছে এই মাত্র রাজ্যপাল চলে গেলেন, দ্রুত গতিতে দিল্লিতে গিয়ে পৌঁছে গেলেন, এই হোম মিনিস্টারের অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গোপন মিটিং হয়ে গেল, রাজ্যপাল রাষ্ট্রপতিকে দিয়ে দিল, কি রিপোর্ট দিয়ে দিল, কিচ্ছু হবে না। আরএসএস বলে দিয়েছেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন তারা চায় না। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যদি আরএসএস না চায়, তাহলে বিজেপির কি ক্ষমতা আছে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করবে?
এসব ফালতু কথা, ফালতু প্রচার দিয়ে কিছু মানুষকে উত্তেজিত করা যায়, কিন্তু সব মানুষকে উত্তেজিত করা যাবে না। সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হয়েছে, রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের গতি প্রকৃতিতে আর যাই হোক রাজনীতি নেই। তাই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়াতে কারো আপত্তি থাকার কথা নয়। তারা যেমন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি, তারা তেমনই এই রাজ্যের কোন রাজনৈতিক নেতাকে তাদের মঞ্চে প্রবেশ করাননি। গতকালই যখন লালবাজারের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি কর্মীরা এবং জুনিয়র চিকিৎসকরা, ঠিক সেই সময় সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলা যেতে পারে, রাজনীতি সব কিছু ঘেঁটে দিচ্ছেন, জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে শিক্ষা নিন। তারা কিন্তু রাজনীতির মধ্যে না থেকেও তারা অন্তত এই বাংলার আন্দোলনকারীদের কাছে, বাংলার ছাত্র সমাজের কাছে একটা বার্তা দিয়ে গেল যে অরাজনৈতিক মঞ্চ থেকে দাঁড়িয়েও রাজনীতি করে প্রশাসনের ভিড়তে নাড়িয়ে দেওয়া যেতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।